আমি আপনাকে আগে বলে নেই একটু, আপনি রিমান যোগজ পড়তে আসছেন না, আপনার উচিত হবে আপনি আমার কথা শোনা। প্রথম কাজ কি, আপনার কথা শুনতে হবে। মানে এই কথা শুনলে কি লাভ হবে? কথা শুনলে দুটো লাভ। প্রথমত হচ্ছে আপনি এই রিমান যোগজটা এক্স্যাক্টলি কি মিন করে, এটা কি করবো এটা দিয়ে সেটা বুঝতে পারবেন। এবং এখানে যতগুলো টার্ম আপনি দেখতেছেন না, প্রত্যেকটা টার্ম সম্পর্কে আপনার খুব ভালো আইডিয়া হয়ে যাবে। এবং আপনি যখন থিওরামগুলো লিখবেন, সেই জায়গায় আপনার কোনো এক জায়গায় ভুল লিখলে আপনার মাথা অটোমেটিকলি সিগন্যাল দিবে যে এটা তো তোমার রিমান যোগের সাথে যায় না। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। তো আমরা আজকে যেটা শুরু করব সেটা হচ্ছে রিমান যোগজ, রাইট? তো রিমান যোগজের এই থিওরিটা আশা করা যায় আপনাদের এবার পরীক্ষা চলে আসবে এরকম আর কি। তো সেটার আগে আমাদের যেটা জানা উচিত সেটা হচ্ছে রিমান আসলে কিসের যোগজ বের করছে, মানে রিমান আসলে কি করছে সেটা আমরা আসলে জানতে চাই। অথবা আমাদের এই ন্যাশনাল ইউনিভার্সিটির ভাইয়া ভাবিরা কি জানতে চায়, রিমান কি করছে। তো রিমান আসলে করছে কি? রিমান এরকম একটা কাজ করছে, সে এরকম একটা ফাংশন, মনে করেন এইটা একটা ফাংশন, হ্যাঁ, এই ফাংশনটা ক্ষেত্রফল বের করবেন। তো এটা হচ্ছে আমাদের এক্স অফ ওয়াই অক্ষ, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ। তো এখন রিমান করছে কি, এই যে এই ফাংশনটা দ্বারা, এই যে এফ অফ এক্স একটা ফাংশন, এটা অবশ্যই একটা কি, এটা একটা অবিচ্ছিন্ন ফাংশন, রাইট? তাহলে এটা একটা অবিচ্ছিন্ন ফাংশন। এবং আপনার এখানে আবার মনে রাখতে হবে যে এটার আমরা যে যোগজীকরণটা করব বা যোগজটা নির্ণয় করব, এটা একটা নির্দিষ্ট সীমার মধ্যে। তো সীমাটা কত? সীমা হচ্ছে আমরা ধরে নিলাম এ বি, এই সীমাটা হচ্ছে বদ্ধ সীমা, হ্যাঁ। তাহলে এ বি বদ্ধ ব্যবধিতে এফ অফ এক্স একটি কি, অবিচ্ছিন্ন ফাংশন, রাইট? তো এ বি বদ্ধ ব্যবধিতে এফ অফ এক্স যদি অবিচ্ছিন্ন ফাংশন হয়, তাহলে এই এফ অফ এক্স দ্বারা এ থেকে বি এই ব্যবধিটা নিশ্চয়ই এক্স এর মান। এটা কার মান? এক্স এর মান। তাহলে আমাদের এখানে চিত্রণটা বা ফাংশনটা হচ্ছে এরকম, যে এ কমা বি থেকে আর, এরকম একটা ফাংশন এটা। এখন এই আরটা হচ্ছে কিন্তু আপনার বাস্তব সংখ্যা রেখা বা রিয়েল ফাংশন, ঠিক আছে, বা রিয়েল ভ্যালু। তো রিয়েল ভ্যালু, এই ফাংশনটার ভ্যালু রিয়েল ভ্যালু হইতে হবে। এই ফাংশনটা এই ব্যবধিতে অবিচ্ছিন্ন হওয়া লাগবে। এই ফাংশনটা এই বদ্ধ ব্যবধিতে যে এরিয়া ধরে রাখছে সেই এরিয়ার মান আমরা বের করব রিমান যোগজের মাধ্যমে। তো রিমান যোগজের জন্য আমাদের যে থিওরামটা গুরুত্বপূর্ণ সেটা আমরা অলরেডি দেখে আসছি, যে রিমান যোগজীকরণের প্রয়োজনীয় ও পর্যাপ্ত শর্ত বর্ণনা করো। তো প্রয়োজনীয় ও পর্যাপ্ত শর্ত কি সেটা আমরা একটু বলে রাখি, এখন পরবর্তীতে আমরা এটা দেখাবো। তো এখন এই যে বলে রাখলাম, আমরা বললাম রিমানের প্রয়োজনীয় শর্ত বা যথার্থ শর্ত হচ্ছে এ বি এফ অফ এক্স ডিএক্স ইকুয়ালস টু এ বি এফ অফ এক্স ডিএক্স ইকুয়ালস টু এ বি এফ অফ এক্স। তো এটা হচ্ছে রিমান যোগজের যথার্থ শর্ত, হ্যাঁ, যথার্থ বা যথেষ্ট শর্ত। প্রয়োজনীয় শর্ত কি? প্রয়োজনীয় শর্ত হচ্ছে এরকম, ইউ অফ পি এফ মাইনাস এল অফ পি এফ লেস দেন এপসাইলন। তাহলে এটা হচ্ছে আমার প্রয়োজনীয় শর্ত, আর এটা হচ্ছে আমার যথেষ্ট শর্ত। তো যথেষ্ট শর্ত এবং প্রয়োজনীয় শর্ত এই দুটা জিনিস আমরা প্রমাণ করব। এখন ভাই আপনাদেরকে আমি জাস্ট এতক্ষণে ইন্ট্রো দিলাম, আমরা আসলে কি শিখবো এই অঙ্কে বা এই থিওরামটাতে। কিন্তু এইটা আপনি হয়তো দেখে বিরক্ত হয়ে গেলেন যে ভাই এটা কি, এগুলো তো আমি কিছু চিনি না, আপনাকে আমি এখন এটা পড়াবো না। আমি আপনাকে আগে বলে নেই একটু, আপনি রিমান যোগজ পড়তে আসছেন না, আপনার উচিত হবে আপনি আমার কথা শোনা। প্রথম কাজ কি, আপনার কথা শুনতে হবে। মানে এই কথা শুনলে কি লাভ হবে? কথা শুনলে দুটো লাভ। প্রথমত হচ্ছে আপনি এই রিমান যোগজটা এক্স্যাক্টলি কি মিন করে, এটা কি করবো এটা দিয়ে সেটা বুঝতে পারবেন। এবং এখানে যতগুলো টার্ম আপনি দেখতেছেন না, প্রত্যেকটা টার্ম সম্পর্কে আপনার খুব ভালো আইডিয়া হয়ে যাবে। এবং আপনি যখন থিওরামগুলো লিখবেন, সেই জায়গায় আপনার কোনো এক জায়গায় ভুল লিখলে আপনার মাথা অটোমেটিকলি সিগন্যাল দিবে যে এটা তো তোমার রিমান যোগের সাথে যায় না। সো আমি যে কথাগুলো এতক্ষণ বললাম, এই কথাগুলার প্রতিফল বা এটার যে আউটপুট কি, বা এটা এক্স্যাক্টলি আমি কোনটার উপর বেস করে বলছি, সেই জিনিসটা এখন আমরা শিখতে যাচ্ছি রিমান যোগজ। ওকে, তো রিমান যোগজ হচ্ছে আমরা যখন রিমান যোগজ শিখবো, এই যে গ্রাফটার কথা বললাম, এটা একটা রিয়েল ভ্যালুড ফাংশন বা বাস্তব মান আউটপুটে দিবে। এই ফাংশনের কোনো আউটপুট
অবাস্তব আসবে না বা অন্য কোনো ভ্যালু আসবে না, বাস্তব মানই আসবে ইনপুট যাই দেই। তো আমরা ইনপুট দিব এবি ব্যবধি থেকে, আউটপুট যেটা আসবে সেটা রিয়েল ভ্যালু আসবে। সো এই ফাংশনটা হচ্ছে এরকম একটা ফাংশন, এই যে এফটা এরকম একটা ফাংশন যেটা এবি ব্যবধি থেকে মান গ্রহণ করবে, আউটপুট হবে বাস্তব ফাংশনের মান, বাস্তব মান। সেটা আমরা একটু পরে দেখাবো কিভাবে এটা হচ্ছে। সো আপনাকে এখন যেটা লাগবে, আপনার লাগবে হচ্ছে একটা ফাংশন, সেটা রিয়েল ভ্যালুড ফাংশন, এবং এবি বদ্ধ ব্যবধিতে এই ফাংশনটা হচ্ছে অবিচ্ছিন্ন ফাংশন, রাইট? তাহলে এই যে দেখেন এইটা একটা ফাংশন আমরা নিলাম, এই ফাংশনটা এই এবি বদ্ধ ব্যবধি, কোথায় এবি? আমি ধরেন এখান থেকে শুরু করলাম, এটা হচ্ছে আমাদের এ, মনে করেন এই যে এটা হচ্ছে আমাদের এ, এই যে এইটা হচ্ছে আমাদের এক্স এর মান, এখানে কত? এক্স ইকুয়ালস টু এখানে এ। তো এখানে একটু খেয়াল করেন, এই যে এটাকে আমরা ধরলাম এক্স ইকুয়ালস টু বি। তাহলে এইটা আমাদের ফাংশনটা, এই যে এই ব্যবধির মধ্যে যে এরিয়াটা নিল, এই যে এরিয়াটা এখান থেকে শুরু করে এটা আর এই ফাংশন দ্বারা আবদ্ধ এরিয়া যেটা, এটা আমরা বের করব। তাহলে রিমান এই কাজটা কেন করছে? আমরা তো ইন্টারমিডিয়েটে ছোটখাটো ইন্টিগ্রেশন দিয়েও ক্ষেত্রফল বের করে ফেলতে পারতাম। তাহলে রিমান এই কাজটা করার কারণ হচ্ছে, আপনি ছোটকালে যেটা করতেন সেটা হচ্ছে এরকম আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করছেন, ত্রিভুজের ক্ষেত্রফল বের করছেন, বৃত্তের ক্ষেত্রফল বের করছেন, এরকম রেগুলার শেপ যেগুলো যেগুলো আমরা আসলে জানি, এগুলোর একটা মানে সিকোয়েন্স আছে, মানে সরাসরি এগুলো বলা যায়। কিন্তু এই গ্রাফটা দেখেন, এই গ্রাফটার কিন্তু কোনো নির্দিষ্ট সিকোয়েন্স নাই, এটা নির্দিষ্ট ধারা বজায় রেখে চলে না। তাহলে এই গ্রাফটা নিয়ে, এই গ্রাফটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল এদের মতো বৃত্তের ক্ষেত্রফল পায়ের স্কয়ার, ত্রিভুজের ক্ষেত্রফল হাফ অফ ভূমি ইনটু উচ্চতা, এগুলো বললে হবে? হবে না তো। তাহলে এই ক্ষেত্রে ক্ষেত্রফল বের করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে পার্টিশন করতে হবে। পার্টিশন কি? ধরেন আমি আপনাকে একটা ছোটখাটো উদাহরণ দিই এই চিত্রের মধ্যে। ধরেন এই যে এইখানে সর্বনিম্ন ফাংশনটা এখানে নামছে, এখন আমি যদি এখানে একটা রেখা টানি, তাহলে আমি এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করলে আমি এই রিমানযোগ্য যে এই অঞ্চলটা পেয়ে যাব, কিন্তু পুরো অঞ্চলটা কি পাবো? পাবো না। এখন আমি যদি এটাকে পার্টিশন করে ফেলি, মনে করেন এটা একটা ভাগ করলাম, এইটা আরেকটা ভাগ করলাম, তারপরে এইটা আরেকটা ভাগ করলাম, এইটা আরেকটা ভাগ করলাম, তাহলে দেখেন আমরা এখন প্রত্যেকটা পার্টিশন যদি আলাদা আলাদা চেক করি, যে এই যে এইটার ক্ষেত্রফল আমরা পাবো, এটার ক্ষেত্রফল আমরা পাবো, এটা পাবো, এটা পাবো, এটা পাবো, অর্থাৎ আমরা এই যে এই রেখা থেকে শুরু করে নিচের পুরোটা বের করে ফেলতে পারবো। উপরের এই মানটা কি পাওয়া যাবে? পাওয়া যাবে না তো। এখন প্রথম অবস্থায়, এই যে এই অবস্থায় থাকা অবস্থায় আপনি নিচেরটা পাচ্ছেন, উপরের এই জিনিসগুলো পাচ্ছেন না। এখন যখন ওই জিনিসটাকে আমরা পার্টিশন করলাম, 1 2 3 4 5 ভাগ করলাম, তখন আমি দেখেন আমি এই যে এইখানে একটা আয়তক্ষেত্র টানতে পারি আবার, তাহলে এই যে এই বড় আয়তক্ষেত্রের মান আমরা বের করতে পারবো দৈর্ঘ্য প্রস্থ দিয়ে। তারপরে এই যে এইখানে আপনার টানলে ক্ষেত্রফলটা আরো নিখুঁত ভাবে আপনি নির্ণয় করতে পারতেছেন। অর্থাৎ আপনি একটু খেয়াল করেন, এই যে এবার এটা তো যেমনি আছে এমনি এটা টানলাম, এই যে যেখানে সেখানে নিচের ক্ষেত্রফলটা পাচ্ছেন। তাহলে এইখানে আপনি টানেন, এইখানে আপনার এই ক্ষেত্রফলটা চলে আসতেছে। আপনি এইখানে টানেন, এই ক্ষেত্রফলটা বাড়তি আবার যুক্ত হচ্ছে আপনার আগের ক্ষেত্রফলের সাথে। তাহলে এখন এই রিমান করছে কি, এরকম পার্টিশন করে 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 ক্ষেত্রফলটাকে আরো অ্যাকুরেট করছে। মানে আপনার ক্ষেত্রফল যা ছিল, এই পুরো ক্ষেত্রফল ধরেন এই যে এইটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা বের করবো, কারণ এই ক্ষেত্রফলটা কত সেটা যদি বের করতে চাই, সেটা আমাদের বের করতে হবে এই পার্টিশন করে করে। এখন দেখেন, এই যে আমি প্রথম যখন এইখান দিয়ে ভাগ করলাম নিচের এইটা, আমি কিন্তু দৈর্ঘ্য প্রস্থ দিয়ে পেয়ে যাচ্ছি। এখন যখন এটাকে আবার ছোট ছোট পার্টিশনে ভাগ করলাম, এই পার্টিশনে ভাগ করার পরে আমার আয়তক্ষেত্রগুলো যে ছোট ছোট হয়ে গেল, এই ছোট ছোট আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করলে এখন একটু আগে যে ক্ষেত্রফলটা আমরা এটা পেয়েছি, সেটা চাইতে পার্টিশন করার কারণে ক্ষেত্রফলটা কি আরো নিখুঁত পেয়েছি না? আমি যখন আরো ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করব, তখন এই ক্ষেত্রফলটা কি আরো নিখুঁত হবে না? আশা করি আপনারা এই ব্যাপারটা ফিল করতে পারতেছেন। আমি যদি আরো ক্ষুদ্র ক্ষুদ্র অংশ ভাগ করে ফেলি, পার্টিশন করে ফেলি, মনে করেন আমি পার্টিশন গুলা এরকম করলাম, যে এখানে পার্টিশন আরো একটা করলাম এরকম, তাহলে আপনি দেখেন এই যে এইটাও কিন্তু চলে আসতেছে, এইটাও কিন্তু চলে আসতেছে, সরি এই যে এইটাও কিন্তু চলে আসতেছে, রাইট? আপনি এখানে আবার পার্টিশন করলেন, তাহলে দেখেন এই যে এইটাও কিন্তু চলে আসতেছে, এইটাও কিন্তু আমার এখন কাউন্ট হয়ে যাবে। আবার এই যে এইটাও কিন্তু চলে আসবে। সো আমি যত বেশি পার্টিশন করব, আমার ক্ষেত্রফলটার অ্যাকুরেসি তত বাড়তে থাকবে। তাহলে এই রিমান হচ্ছে এই কাজটা করছে। এখন রিমান যেটা করছে সেটা আমরা বোঝার জন্য আমরা আরেকটু ডিটেলস পড়ি। দেখেন রিমান এখানে যেটা করছে, আর এখানে ইউ ইউ এল কি, এল ইউ কি, অথবা এল এল ইউ সরি ইউপিএফ এবং এলপিএফ, এগুলা কি জিনিস আমরা একটু এগুলা বুঝবো। এগুলো বোঝার জন্য আমরা একটু সময় দিয়ে থাকতে হবে। তো মনে করেন এই যে এখানে আমি পার্টিশন করলাম এফ অফ এক্স রিয়েল ভ্যালুড ফাংশনটাকে। এই পার্টিশন করার পরে এই যে পার্টিশনটা করলাম, এই পার্টিশন করার পরে আমরা এখন
যেটা করব, মনে করেন এই যে এটা হচ্ছে, আমি ধরে নিলাম এই যে এটা হচ্ছে আমাদের, ধরেন এই যে এটা হচ্ছে m1 ধরে নিলাম, ঠিক আছে, এই উচ্চতাটা কি m1। এবং এরপর এখানে নিচ থেকে টানলে ফেলবেন, নিচ থেকে নিচে, তাহলে এটা আমি ধরে নিলাম m2। তাহলে এখানে একদম নিচ থেকে যখন টান দিব তখন আমরা এটা ধরে নিলাম m3, রাইট। এরপরে এখানে নিচ থেকে যখন টান দিব তখন এই যে এটা ধরে নিলাম m4। তখন এখান থেকে যখন টান দিব তখন এটা ধরে নিলাম m5। এবং এই পার্টিশনের এই অংশটাকে আমি ধরে নিলাম, এটা হচ্ছে ধরেন ডেল্টা 1, এটা ধরেন ডেল্টা 2, এটা ধরেন ডেল্টা 3, এটা ধরেন ডেল্টা 4, এটা ডেল্টা 5 মনে করেন। এখন এই যে প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্র পার্টিশনের দৈর্ঘ্য আমরা ডেল্টা 1, ডেল্টা 2, ডেল্টা 3, ডেল্টা 4, ডেল্টা 5 দ্বারা প্রকাশ করছি। তো এখন আপনি যেটা খেয়াল করবেন, এবার আমরা একটু এই পার্টিশনের উপরের অংশটা চেক করি। এই যে এবার আমরা এবার উপরের অংশে চেক করব। উপর অংশ বলতে কার্ভের উচ্চতা সর্বোচ্চ যেখানে সেই পার্ট থেকে। তো আমরা ধরে নিলাম এইটা হচ্ছে বড় হাতের m1, এটা তো ডেল্টা 1 আছে। তারপরে এখানেও উপর থেকে টান দেন, তাহলে এই যে এইটা হবে আমার কি, এটা হবে m2, রাইট, এটা হবে m2। তো এরপর আবার একটা খেয়াল করেন, এটা যখন উপর থেকে টান দেব তখন এই যে এটা হবে কি, এটা হবে m3, রাইট। এরপরে যখন এইটার উপরে টানবেন, এই যে এইটার উপরে টানবেন তখন এই যে এই অংশটা হবে আমার m4, রাইট। আশা করি এটা বুঝছেন। এরপরে এটার ক্ষেত্রেও একই রকম, এই যে এখান থেকে টানেন, আমার এটা হবে কি m5। তাহলে আমরা উপর দিয়ে, ফাংশনটার উপর দিয়ে যে ক্ষেত্রফলটা বের করছি সেটা হচ্ছে বড় হাতের m দিয়ে দেখছি, আর নিচের দিয়ে যে ক্ষেত্রফলটা বের করছি এটা হচ্ছে ছোট হাতের m দিয়ে আমরা প্রকাশ করছি। এখন দেখেন তো এই নিচের অংশটার ক্ষেত্রফল কত, নিচের অংশটার ক্ষেত্রফল যদি আমরা বের করি, এর দৈর্ঘ্য হচ্ছে m1, প্রস্থ হচ্ছে ডেল্টা 1। তাহলে এই লুপটা, এই যে এই লুপটার ক্ষেত্রফল, এই যে এই লুপটার ক্ষেত্রফল আমরা পাচ্ছি কত, এই লুপটার ক্ষেত্রফল পাচ্ছি হচ্ছে m1 ডেল্টা 1। আশা করি বুঝছি। পাশের লুপটা কোনটা, পাশের এই যে নিচেরটা, নিচের লুপটা, নিচের এই লুপটার ক্ষেত্রফল কত পাবো, m2 ডেল্টা 2। এটা হবে কি প্লাস m2 ডেল্টা 2। এটা ছোট হাতের m, এটা বড় হাতের m, কিন্তু এই যে উপর থেকে এইটুকু হচ্ছে বড় হাতের m, এখান থেকে এইটুকু হচ্ছে ছোট হাতের m। তাহলে এর পাশেরটা নিশ্চয় হবে কি m3 ডেল্টা 3, এর পাশেরটা m4 ডেল্টা 4, এর পাশেরটা কত m5 ডেল্টা 5। এটা হচ্ছে আমাদের এই গ্রাফের নিচের অংশের ক্ষেত্রফল, রাইট। এই যে এই জিনিসটাকেই বলা হয়, এই জিনিসটাকে বলা হয় যে লোয়ার সাম ফাংশনটার নিচের অংশের সামেশন মানে যোগফল। তো এই লোয়ার সামকে বলা হয় এল অফ ইউপি, তাহলে এল অফ ইউপি কি বুঝছি, সরি এল অফ পি ইউ, এটাকে বলা হয় কি এল অফ পি এফ, তাহলে এল অফ পি এফ মানে কি, এল অফ পি এফ মানে হচ্ছে যে আমার ফাংশনটাকে পার্টিশন করার পরে যে ফাংশন আসলো তার নিচের অংশের ক্ষেত্রফল বা লোয়ার সাম। তাহলে আমরা এল অফ পি এফ দ্বারা কি বুঝবো, এই যে এটা হচ্ছে পার্টিশন, এক একটা পার্টিশন, এগুলা পার্টিশন মানে কি খণ্ড করা, রাইট। তো এই যে এই পার্টিশনটা করার পরে আমরা এখন যেটা পাইছি নিচের অংশের ক্ষেত্রফল, এই যে এটা। এখন এই পার্টিশন সংখ্যা যত বাড়বে, পার্টিশন অর্থাৎ ভাগ সংখ্যা যত বাড়বে, আপনার ক্ষেত্রফলের অ্যাকুরেসি তত বাড়বে। কারণ আপনি দেখেন, আপনি পার্টিশন যখন আবার মাঝখান দিয়ে করবেন, আবার একটা অংশ কি অ্যাড হয়ে যাবে নিচে। তাহলে এভাবে আমরা পার্টিশন করে নিচের অংশটার যে ক্ষেত্রফল পাবো সেটা হচ্ছে এলপিএফ। তো এবার তাহলে উপরেরটাকে বের করলে কি হবে, উপরেরটা কি হবে, তাহলে আমরা উপরেরটা ইউএস আপার সাম ইকুয়ালস টু হচ্ছে ইউপিএফ। আশা করি এটা বুঝছেন। এটা ইকুয়ালস টু m1 ডেল্টা 1 প্লাস m2 ডেল্টা 2 প্লাস m3 ডেল্টা 3 প্লাস m4 ডেল্টা 4 প্লাস হচ্ছে m5 ডেল্টা 5। আশা করি এটা বুঝে গেছেন আপনাদের, কি বোঝানোর কিছু নেই। তো এইটুকু যদি বুঝেন, এখন আপনারা একটু খেয়াল করেন, আপনারা নিচেরটাও পাইলেন উপরেরটাও পাইলেন। এখন আপনাদের কাছে কি মনে হয় কোন ক্ষেত্রফলটা বড়, এখানে এলএস বড় নাকি ইউএস বড়, কোনটা? ইউএসটা হচ্ছে উপরের অংশ নিয়ে নিচের ক্ষেত্রফলটা দেখাচ্ছে,
এই যে এই পুরাটা কিন্তু ইউএস, কোনটা, এই যে আপনার এই পুরাটা কিন্তু ইউএস, পুরাটা হচ্ছে ইউএস, তাহলে হলুদটা হচ্ছে ইউএস আর এই যে সবুজটা হচ্ছে আপনার এলএস। তাহলে হলুদটা বড় না সবুজটা বড়? নিশ্চয়ই হলুদ ক্ষেত্রফলটা বড়। তার মানে আমরা বলতে পারি এখান থেকে আমরা দেখতে পেলাম যে ইউ অফ পি এফ এইটা কার চাইতে বড়? এটা হচ্ছে এল অফ পি এফ থেকে বড়। এখন এটা বড় যখন এই যে এই ফাংশনটা একটা সরল রেখাকে নির্দেশ করবে, তখন উপরে দিয়ে যান আর নিচে দিয়ে যান সমান হবে। তাহলে এই যে ইউ ইউ পি এফ আর হচ্ছে এল পি এফ, এদের মধ্যে সম্পর্ক হচ্ছে ইউ পি এফ হয় বড় অথবা ইউ পি এফ এল পি এফ এর সমান হবে। এটা আমরা চিত্র থেকে বলতে পারছি। এটা নিশ্চয়ই ক্লিয়ার আপনারা? এখন দেখেন যে ফাংশনটা আমার এখানে আছে, যে ফাংশনটা এখানে আছে সেই ফাংশনের সর্বনিম্ন ওয়াই এর মান সর্বনিম্ন কোথায়? এইখানে নিশ্চয়। এখন এই বরাবর দিয়ে যদি আমি পুরাটাকে টেনে নিই, এই বরাবর দিয়ে আমি যদি পুরাটাকে টেনে নিই, তাহলে এই যে এই উচ্চতাকে আমি ধরলাম এম, ঠিক আছে, যেটা কি ধরলাম এম ধরলাম। তো এখন একটু খেয়াল করেন, আমার এইখানে কিন্তু এক্স এর মান ছিল এ, আর এই যে এখানে এক্স এর মান হচ্ছে বি। তাহলে এখন আমরা এই যে নিচের এই অংশটার ক্ষেত্রফল যদি চাই, এই অংশটার ক্ষেত্রফল যদি চাই, তাহলে কি আসবে বলেন? এই অংশটার ক্ষেত্রফল আসবে, আমি যেহেতু উচ্চতাটাকে ধরছি এম, আর এই যে এইটার দৈর্ঘ্য হচ্ছে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে, এখান থেকে এইটুকু হচ্ছে এ। আচ্ছা একটু আমি মিস্টেক করে ফেলছি, আমাদের এখানে চিত্রের মধ্যে আমরা একটু ঝামেলা করে ফেলছি। তো এখানে আমাদের অঙ্কনটা হবে মূলত এইটুকু, এইটুকু, রাইট? তো আমি এই যে এইখানের এই দৈর্ঘ্যটাকে ধরে নিলাম কত, এম ধরে নিলাম, ছোট হাতের এম। তাহলে এখান থেকে এইটুকু হচ্ছে, এখান থেকে এইটুকু হচ্ছে ভি, এখান থেকে এইটুকু হচ্ছে এ। তাহলে এটা হচ্ছে এ আর এখান থেকে এইটুকু হচ্ছে ভি, তার মানে মাঝখানের অংশটা হচ্ছে ভি মাইনাস এ। তাহলে আমার এই যে এই অঞ্চলটার ক্ষেত্রফল কত হবে? এই অঞ্চলটার ক্ষেত্রফল কত হবে? এই অঞ্চলটার ক্ষেত্রফল হবে যে এম ইন্টু বি মাইনাস এ। আশা করি এটা বুঝছি, এটা বুঝছি আশা করি, নিশ্চয় বুঝছি। তাহলে এখন দেখেন এখানে এমটা কি, এমটা কি, এম হচ্ছে যে ফাংশনটা এফ অফ এক্স, এটার সর্বনিম্ন মান না? দেখেন তো এফ অফ এক্স এর সর্বনিম্ন মান এটা না? এই যে এই গ্রাফটা যত জায়গায় আছে তার মধ্যে সবচেয়ে নিচের বিন্দুটা হচ্ছে আমরা বলছি কি এম। এই যে উচ্চতাটাকে আমরা কি বলছি এম বলছি, উচ্চতাটা তো ওয়াই এর মান। তাহলে এই বিন্দুতে যদি এম হয় তাহলে আমরা বলতে পারি না এটা হচ্ছে তার ইনফিমাম, অর্থাৎ ফাংশনের এই ফাংশনটার নিম্ন সীমাগুলোর এই ফাংশন দ্বারা নিচের দিকে যে বাউন্ডেড নাম্বারগুলো আছে তাদের মধ্যে সবচেয়ে বড়টা হচ্ছে এটা, সবচেয়ে বড়টা হচ্ছে এটা। তাহলে এটা কি বলে, এটাকে কি বলে? এটাকে ইনফিমাম বলে, আমরা সেট থিওরিতে পড়ে আসছি। তাহলে এটা হচ্ছে ইনফিমাম, তাহলে এটা হচ্ছে ইনফিমাম, আর এইটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার দৈর্ঘ্য। এটা নিয়ে আমার কোনো প্রশ্ন নেই, এটা আমরা যে কি বলে ব্যবধিক দৈর্ঘ্য বলতে পারি। তো এইটা হচ্ছে আমাদের নিচের অংশের ক্ষেত্রফল, রাইট, নিচেরটা। দেখেন আমি কিন্তু যেদিকে যাচ্ছি আপনি খুবই মজার জিনিস একটা পেয়ে যাবেন কিছুক্ষণ পরে। এখন আপনি একটু আরেকটু খেয়াল করেন, আপনি এবার মনে করেন, আপনি এবার একেবারে উপরে, সবচেয়ে উপরে কোথায়, এটা না? তো এইটা দিয়ে একটা রেখা টানেন, সবচেয়ে উপরের রেখাটা টানলাম, এইটা, এটা হচ্ছে ফাংশনের একদম সবচেয়ে উঁচু যে বিন্দু সেই বিন্দু থেকে টানা রেখা। তো এখন এই রেখাটা, এই রেখাটা একটু সুন্দর করে আঁকি, আমাদের আঁকতে হবে সুন্দর করে, বিকজ আমরা বুঝতে চাই। তো এই রেখাটা আমরা একটু অঙ্কন করার চেষ্টা করি এইভাবে। দেখেন এটা হচ্ছে আমার ফাংশনটার একেবারে উঁচু মান যেখানে, সবচেয়ে বেশি মান যেখানে, সেখান দিয়ে এই রেখাটা আমি টানছি এই যে এইখানে। তো এই উচ্চতাটাকে আমি বললাম ধরেন বড় হাতের এম, এই উচ্চতা কি ধরলাম বড় হাতের এম, ঠিক আছে? তা এখন এই বড় হাতের এম এখান থেকে এইটুক পর্যন্তের মধ্যে যদি গুণ করা হয়, এই পুরোটা হচ্ছে বড় হাতের এম এখান থেকে এইটুক, তাহলে এটা হলো উচ্চতা আর দৈর্ঘ্য হচ্ছে এ থেকে বি। তাহলে আমরা যদি বলি যে এম ইন্টু বি মাইনাস এ, এটা কি আমার এই যে এই ফাংশনের উর্ধ্বসীমাগুলোর মধ্যে, উর্ধ্বসীমাগুলোর মধ্যে সবচাইতে ছোটটা না? এই ফাংশনটার দ্বারা আবদ্ধ যে এরিয়া তাদের উর্ধ্বসীমার মধ্যে সবচেয়ে ছোটটা কিন্তু এইটা এম। তাহলে এই যে এটাকে আমরা কি বলি, ফাংশনের উর্ধ্বসীমাগুলোর মধ্যে সবচেয়ে ছোট যে সীমা
বা সবচেয়ে ছোট যে মান সেটাকে আমরা বলি হচ্ছে লঘিষ্ঠ কি, লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা, যার নামকে আমরা বলি যে সুফ্রিমাম। তাহলে এটা হচ্ছে লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা তথা সুফ্রিমাম। তাহলে আমরা এটাকে লিখতে পারি এস ইউ ফি অফ এফ, আর এটাকে আমরা এই এম কে এটাকে এফ ইউ এফ অফ এম লিখতে পারি, আর এটাকে লেখা যায় আই এন এফ, ইনফিমাম অফ এফ। ঠিক আছে, তাহলে এই এমটা হচ্ছে ইনফিমাম আর এই এমটা হচ্ছে কি সুফ্রিমাম। তাহলে এখন আপনার কাছে কি মনে হয় আমাদের এই ক্ষেত্রফলটা সবচাইতে বেশি না? এই ক্ষেত্রফলটা সবচাইতে বেশি না? আমাদের ফাংশনের একদম উপর থেকে নিচে এই পুরাটা দেখাচ্ছে এই ক্ষেত্রফল। তাহলে এখন এখানে আমরা একটা সম্পর্ক দেখি। দেখেন, আমাদের মনে করেন আমি আমাদের আইডিয়ার জন্য মানে সঠিক একটা ধারণার জন্য আমি এটার মান ধরে নিলাম 60, ধরে নিচ্ছি। এটা ধরে নিচ্ছি বলতে এখানে ধরে নেওয়ার ব্যাপার এটা। তো এখন এটার মান 60 ধরলাম। তাহলে আপনি নিশ্চয়ই বুঝছেন এটা যদি 60 হয়, এটা হচ্ছে এই যে নিচেরটা, এই যে এই নীল কালারের আবদ্ধ এরিয়াটা। তো তাহলে এই যে এই উপরেরটা কি, এই যে এই গ্রাফের এই উপরেরটা, এই যে গ্রাফের উপরেরটাকে কি বলবে? তো গ্রাফের উপরেরটা এই যে এগুলা এগুলা যদি আপনি এবার কাউন্ট করেন তখন আপনি যেটা পাবেন যে উপরের গুলো ক্ষেত্রফল, এই যে আমি যখন এই ক্ষেত্রফলটা নিলাম, এই ক্ষেত্রফলটা নিলাম, এখান থেকে শুরু করে এই ক্ষেত্রফলটা নিলাম, তারপর আবার এই যে এখান থেকে শুরু করে নিচের ক্ষেত্রফলটা নিলাম, আবার এখান থেকে শুরু করে নিচেরটা নিলাম, সেটা হচ্ছে কিন্তু এইটা। তাহলে এখন এইটা নিশ্চয়ই আপনি বুঝতে পারেন এটা যদি 60 হয়, নিচের এরিয়া বলতে নিচের কোনটা, নিচের এই যে এগুলোর সামেশন। আমরা নিশ্চয় বুঝছি এই জিনিসটা কোন জায়গাটাকে নির্দেশ করে, আমরা তখনই বুঝছি। তাহলে এটা যদি 60 হয়, নিশ্চয় আপনি এটা বুঝতেছেন এটা 60 এর চাইতে বেশি। তাহলে এটা নিশ্চয়ই কি 60 এর চাইতে বেশি হবে। তাহলে আপনি আপনার জমি বিক্রি করতে আসছেন, ধরেন আপনার জমিটা হচ্ছে এইটা, আপনি নিচের এর হিসাব করে দেখলেন 60 ডিসিম বা কিছু একটা। এখন 60 ডেসিমেল দেখা আপনি 60 ডেসিমেল তো শিওর আপনার জমি 60 ডেসিমেলের বেশি আছে। এখন আমি যদি যাই আপনাকে বলি আপনার এই জমিটা আমার কাছে বিক্রি করেন, আচ্ছা এটা তো মাপতে অসুবিধা আছে, আপনারা আমি 50 ডেসিমেল হিসাবে টাকাটা দিয়ে দিই, তাহলে আর আইডিয়া করে আমরা জায়গা জমি পরিবর্তন করি। আপনি কি করবেন? করবেন না, কারণ আপনি জানেন যে এটা নিচের এই একটা নির্দিষ্ট অঞ্চল আছে যেটার মানে হচ্ছে 60 ডেসিমেল। তো বাড়তি যে অংশগুলো আমার বাদ গেল সেগুলো অ্যাড করলে তার বেশি হবে, রাইট? তো এই যে বাড়তি জিনিসগুলোর জন্য আপনি জমিটা আমি 60 বললেও কিন্তু আপনি ছাড়বেন না। এখন এই উপরের জিনিসটা আপনার হিসাব করে দেখলেন এটা হচ্ছে 70। তাহলে এখন আপনি ওই লোকের কাছে, যে লোক আপনার কাছে জমিটা কিনতে আসছে, তার কাছে আপনি নিশ্চয়ই কখনোই দাবি করবেন না এই জমির এরিয়া 70 চাইতেও বেশি আছে, এটা বলতে পারবেন? পারবেন না তো, কারণ আমরা উপরের গুলা নিয়ে পাইছি কি, উপরের গুলা নিয়ে পাইছি হচ্ছে 70 আর নিচের গুলা নিয়ে পাইছি 60। এখন আমার এই জমির মধ্যে 70 আমার জমি না, 60 আমার জমি না, আমার জমি 60 এর চাইতে বেশি, 70 এর চাইতে কম, এই একটা আইডিয়া আমরা নিতে পারছি না? নিতে পারছি। এখন দেখেন আমি যদি পার্টিশন সংখ্যা এখানে অনেক বাড়াই, অনেক বেশি করে ফেলি, তখন এই মানগুলো আরো নিখুঁত হয়ে আসবে না? তো নিখুঁত যদি হয়ে আসে তখন আপনি দেখবেন হয়তো আপনার এটার মান পাইলেন হচ্ছে, এটার মান পাইলেন হচ্ছে 65, আর এটার মান পাইলেন হচ্ছে 65.2। তাহলে এখন দেখেন তখন আপনি যখন এইভাবে চেক করতে পার্টিশন বাড়াইতে যখন হিসাব করছেন, তখন আপনি দেখলেন আপনার লোয়ার সাম হচ্ছে 65 এবং আপার সাম হচ্ছে 65.2। তাহলে আপনি শিওর যে আপনার জমি 65 আছেই, তার চেয়ে একটু বেশি আছে, সেটা কত আপনি বলতে পারতেছেন। এখন এই জায়গাটা, এখন আপনাকে কেউ যদি বলে 65 হিসাবে আপনি সেল করে দেন, তাহলে কিন্তু আপনি রাজি হইতে পারেন, কারণ এখানে যেটা আছে সেটা উপরও কিছু অংশ আছে, নিচেও কিছু অংশ আছে, তাহলে আপনার লস হইলেও সামান্য লস হবে, তাই না? তাহলে এই জায়গায় আসলে আপনি হয়তো একটা সমঝোতায় আসতে পারেন, তার আগে কিন্তু আপনি আসতেন না। তাহলে এই যে এই জিনিসটা আসার জন্য কি করতে হয়, এই যে এখানে আমি 5টা করলাম ভাগ, এখানে ভাগ তো 5 কোটিও করা যায়, এই রিমেন ঠিক এই কাজটাই করছে। আর এই কাজটা করতে করতে যেটা হয়েছে সেটা যে এই লোয়ার সাম আর আপার সাম প্রায় সমান হয়ে গেছে। দেখেন এই যে আমরা যখন এটাকে অনেক বেশি পার্টিশন করব তখন এই মানটা আস্তে আস্তে বাড়বে, আর এই মানটাও কি আস্তে আস্তে কমতে থাকবে, কারণ উপর থেকে কিছু বাদ যাবে। তো এটা কমতে থাকবে, এটা বাড়তে থাকবে। তার মানে আমরা কি বুঝলাম যে যত বেশি পার্টিশন করব আপার সামটা তত কমতে থাকে, আর যত বেশি পার্টিশন করব লোয়ার সামটা তত বৃদ্ধি পেতে থাকে। এই কথাটা আপনি ক্লিয়ার রাখবেন। এখন মনে করেন এখানে যেটা হলো আপনার এই জমি যেটা, এটা হচ্ছে আপনার এটা রেখা, আপনার জমির এক্সাক্ট ভ্যালু যেটা সেটা হচ্ছে এইটা। আপনি প্রথমে কাউন্ট করে পেলেন হচ্ছে কত, 65, আপনি কাউন্ট করে পেলেন হচ্ছে 60। আপনার জমি হচ্ছে 65 এর কাছে, তাই তো? 65 এর মতো। আপনি উপর থেকে পাইছেন হচ্ছে কত, 70। এখন দেখেন মনে করেন যে এই পাশে আপনার বন্ধু বাংলাদেশি, এই পাশে আপনার বন্ধু হচ্ছে ইন্ডিয়ান বা পাকিস্তানি,
পাকিস্তানি অবশ্য আমাদের আশেপাশে নাই। এখন তাদের বন্ধুত্ব আছে, কিন্তু তাদেরকে দেখা করার সুযোগ আছে? সুযোগ নেই, টাসপোর্টের ঝামেলা আছে। এখন যদি তারপরে তারা দেখা করতে চায়, তাহলে কোথায় দেখা করবে? নিশ্চয় বর্ডারে দেখা করবে। বর্ডারে দেখা করবে, তাহলে উপরের সাম এটা হচ্ছে আপার সাম ইউএস, এটাকে আমরা ইউপিএফ বলি। আর এটা হচ্ছে লোয়ার সাম, যেটা হচ্ছে এলএস, যেটাকে আমরা এলপিএফ বলি। তাহলে দেখেন এই লোয়ার সাম আর আপার সাম দুইজনের যদি মিলিত হতে হয়, তাহলে তারা এই যে লোয়ার সামটা কোন দিকে যাবে? আস্তে আস্তে 65 দিকে যাবে। কিন্তু 65 ক্রস করতে কি পারবে? যে বাঙালি কি ইন্ডিয়া যেতে পারবে? পারবে না, সে বর্ডারে পর্যন্ত যেতে পারবে বড়জোর। আবার ইন্ডিয়ান কি বাংলাদেশে আসতে পারবে? পারবে না, সে আস্তে আস্তে কমতে কমতে কোথায় আসবে? সে বর্ডারে পর্যন্ত আসতে পারে। তাহলে এই যে এই বর্ডারে আসলো, তাদের দেখা হতো, তখন তাদের মধ্যে দূরত্ব পার্থক্য আসলে খুব বেশি থাকবে? বেশি কিন্তু থাকবে না। তো এই এই কাজটা যত বেশি নিচে আনা যায় আর যত বেশি উপরে নেওয়া যায়, এটার জন্য আমাদের ওই ঘরটাকে আরো বেশি স্ল্যাশ করতে হবে, আরো বেশি পার্টিশন করতে হবে। আর এই আরো বেশি পার্টিশনের যে থিওরি, এই জিনিসটাই হচ্ছে আমাদেরকে দিয়েছে রিমান দিছে। সো এখন দেখেন এই যে আপার সাম, এটা কি আপার সাম আর এটা লোয়ার সাম, যখন দুইটাই প্রায় সমান, তখন আপনি আপনার জমি বিক্রি করবেন। তার মানে এই রিমান ভাগ করে 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 দুইটারে প্রায় সমান বিন্দুতে নিয়ে আসছে, সমান বিন্দুতে নিয়ে আসছে। তো এই যে এই জন্যই বলা হয়েছে যে রিমান একটা ফাংশন, যে এই এফ অফ এক্স, এটাকে রিমান অন্তরীকরণযোগ্য বলা হবে যদি ইউএস ইকুয়ালস টু কি হয়? এলএস হয়। এখন এই ইউএস আর এলএস কখনো কি এক্সাক্ট সমান হবে? এক্সাক্ট সমান হবে না। কি হবে? প্রায় সমান হবে। প্রায় সমান বলতে কি, যত বেশি পার্টিশন তত বেশি নিখুঁত, তত বেশি কাছাকাছি হবে। এই কাজটা আসলে রিমান পার্টিশন করে করে বের করছে একটা ফাংশনের দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। তো এই কাজটা করার পরে এটা হচ্ছে আপনার কি, এটা হচ্ছে আমরা বলছিলাম যে এটা হচ্ছে রিমান যোগজের যথেষ্ট শর্ত। সরি, এটা হচ্ছে যথেষ্ট শর্ত। এখন যথেষ্ট শর্ত যেটা, এটার মধ্যে আমরা দেখেন আমরা কিন্তু বলে ফেলছি সমান, কিন্তু আসলে কি সমান? সমান না। তাহলে এটা যথেষ্ট, এটা যথেষ্ট সমান যদি দেখাইতে পারি, কিন্তু পর্যাপ্ত কোনটা? পর্যাপ্ত আমি যদি এইটাও কোনোভাবে দেখাইতে পারি যে আমাদের ইউএস আপার সামটা আর এই যে লোয়ার সাম, এটা কি প্রায় সমান না? এটা প্রায় সমান, আমরা একটু আগে বলছি। তো প্রায় সমান হলে এদের এটা থেকে এটা বিয়োগ করলে যে রেজাল্ট আসবে সেইটা লেস দেন এপসাইলন, আর এপসাইলন হচ্ছে 0 অপেক্ষা বড়। কিন্তু এপসাইলনকে আমরা সারা জীবন দেখে আসছি, এপসাইলন টেন্ডস টু 0। তাহলে এপসাইলন 0 এত নিকটবর্তী, আমরা আপার সাম থেকে লোয়ার সামকে যদি বাদ দেই, তাহলে আমরা একটা এপসাইলন পাবো, যে এপসাইলনটা হচ্ছে অতি নগণ্য বা খুবই নগণ্য জিনিস, শূন্যের কাছাকাছি। তাহলে দেখেন এটা হচ্ছে আমার পর্যাপ্ত সত্য, এটা হলেই এনাফ, পর্যাপ্ত। আর এটা হলেই যথেষ্ট, অবশ্যই এটা হলেও যথেষ্ট। আমরা বলি না ওই যে ওটা হলে তো অবশ্যই ভালো, ওটা হলে তো অবশ্যই ভালো, আর এটা হলেও যথেষ্ট। আমরা এরকম করে বলি না কিছু কিছু ক্ষেত্রে, যে আমার এটা না হলে ওইটা লাগবেই। মানে যদি আমার ধরো এরকম আজকে আমার 5,000 টাকার দরকার, কিন্তু আমার কাছে যদি 7,000 টাকা থাকে, তাহলে অসুবিধা আছে না? তাহলে এই যে এইটা হচ্ছে 5,000 টাকা লাগবে, 5,000 টাকায় আছে, আর ওইটা হচ্ছে 7,000 টাকা আছে, তাহলে কি ব্যাপারটা? ওইটা হচ্ছে আপনার জন্য পর্যাপ্ত, পর্যাপ্ত পরিমাণে আছে, আর এটা হচ্ছে কি যথেষ্ট, এনাফ, মানে হয়ে যাবে, এরকম আর কি ব্যাপারটা। তাহলে এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের যথেষ্ট শর্ত, এটা হচ্ছে পর্যাপ্ত শর্ত। আশা করি আপনারা এটা ক্লিয়ার। তো এই যে এই যথেষ্ট শর্ত আর পর্যাপ্ত শর্ত আমরা দেখাবো রিমান যুগজে। তাহলে এতক্ষণ আমরা যেটা করলাম সেটা কি? সেটা হচ্ছে রিমান যুগজটা কি জিনিস সেটা বুঝলাম। এখন আমরা এখানে তো এটা হচ্ছে আমাদের বিভাজনের বেসিক কথাবার্তা, আর রিমান যুগজের বেসিক কথাবার্তা আমরা বলছি। এখন দেখেন এখানে এই যে এই প্রত্যেকটা বিন্দু আছে না, ভাগ করছি, যে এই ভাগগুলাকে আমরা নাম দিব যে পার্টিশন। এগুলো কি এক একটা পার্টিশন, তাহলে পার্টিশন পি ইকুয়ালস টু এ ইকুয়ালস টু কত? এক্স নট। মানে একবারে শুরু যেখানে, এখানে এ ছিল, এই এটাকে আমরা বললাম এক্স নট, তারপরেরটাকে বললাম এক্স ওয়ান, তারপরেরটা এক্স টু, ডট ডট ডট। আমরা মাঝখানে একটা পদ রাখি এক্স আর মাইনাস ওয়ান, তারপর হচ্ছে এক্স আর, তারপর ডট ডট ডট, আমাদের এখানে এক্স এন ইকুয়ালস টু কিন্তু ভি, কারণ একবারে শেষ পার্টিশন কিন্তু ভি এর উপরে যা পড়বে। তাহলে এটা হচ্ছে একটা পার্টিশন, রাইট? এটা হচ্ছে একটা কি পার্টিশন। এখন এই পার্টিশনের মধ্যে যে কোনো একটা ব্যবধি যদি আমি নেই, দেখেন আমার এ বি পুরো ব্যবধিটাকে আমি পার্টিশন করছি, ভাগ করে ভাগ করে ভাগ করে, এই যে এক্স নট এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি, যে এইগুলো আর কি এক্স ওয়ান এক্স টু এক্স নট এগুলো যা আছে, তো এগুলো আমরা ভাগ করছি। তো যে কোনো একটা দৈর্ঘ্য যদি আমি বের করতে চাই, মনে করেন এইটা, এই যে এই দৈর্ঘ্যটা আমি বের করতে চাই,
তাহলে কি করব, এটা থেকে এটাকে বাদ দিব, তার মানে এটা হচ্ছে আলফা ডেল্টা 3, এটা হচ্ছে ডেল্টা 2। তার মানে আমি যদি এই বিন্দুকে বলি এক্স আর, তাহলে এটাকে যদি এক্স আর মাইনাস 1 বলি, তাহলে এটা নিশ্চয়ই কি এক্স আর। তাহলে আমার এই দৈর্ঘ্যটা পাইতে হলে কি করতে হবে, এক্স আর থেকে এক্স আর মাইনাস 1 কে বাদ দিতে হবে। তাহলে যে কোনো উপব্যবধির দৈর্ঘ্য সমান হচ্ছে এক্স আর মাইনাস এক্স আর মাইনাস 1। আশা করি এটা বুঝছেন, যে কোনো উপব্যবধির দৈর্ঘ্য এটা। তারপরে এই যে এটা হচ্ছে আমার একটা পার্টিশন, রাইট? এই পার্টিশনকে যদি আমি এরকম করি যে এই পার্টিশনকে আমি আরো ক্ষুদ্র করব, অর্থাৎ এখানে আমি ভাগ করলাম এই অঞ্চলটাকে এতগুলো ভাগে ভাগ করলাম। এখন যদি এরকম করি, আমি একটা পার্টিশনকে মনে করেন রিফাইনমেন্ট, রিফাইনমেন্ট কি, তাহলে রিফাইনমেন্ট কি, রিফাইনমেন্ট হচ্ছে এই যে পার্টিশনটা, এই পার্টিশনে কয়টা আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, আমি ছয়টা রাখছি তাই তো, তাহলে এখানে ছয়টা দেখাচ্ছি। এখন একটা পার্টিশন নতুন করে আমি আবার করব, যেটা হচ্ছে পি পি প্রাইম, যেটা মানে আমি নিলাম a ইকুয়ালস টু এক্স নট, তারপরটা x1 x2 x3 ডট ডট ডট, ধরেন x2 পর্যন্ত নিলাম, x2 এর পরে ডট 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 দিয়ে আর মাইনাস 1, তারপর আরেকটা দিলাম হচ্ছে এখানে আলফা, তারপর দিলাম হচ্ছে এক্স আর, আর এদিকে দিলাম হচ্ছে ডট 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 এক্স এন, ঠিক আছে, ইকুয়ালস টু বি। এখন দেখেন আমার আগেরটা আর এটার মধ্যে পার্থক্য কি, আগেরটাতে ভাগ যদি আমি 10টা করি, এখন ভাগ করছি 11টা, রাইট? আগেরটাতে ভাগ যদি আমি 10টা করি, এখন ভাগ কয়টা, 11টা। তাহলে আগেরটার যে বিন্দুগুলো আছে সবগুলো বিন্দু কিন্তু পরেরটাতেও আছে, কিন্তু পরেরটাতে নতুন কিছু বিন্দু অ্যাড হয়েছে, নতুন কিছু বিন্দু অ্যাড হয়েছে। তো এরকম যদি হয় যে একটা পার্টিশন, একটা পার্টিশন যদি অন্য একটা পার্টিশনের সাবসেট হয়, দেখো এই পার্টিশনটা এই পার্টিশনের কি সাবসেট না, তাহলে আমরা বলতে পারি যে ফি ড্যাশের সাবসেট হচ্ছে কি ফি, ফি ড্যাশের সাবসেট কে ফি। তাহলে এখন শুধু সাবসেট না, এটা কিন্তু প্রপার সাবসেট, প্রপার সাবসেট মানে কি প্রকৃত, প্রকৃত উপসেট। তাহলে এই যে এই ফিটা হচ্ছে ফি ড্যাশের প্রকৃত উপসেট, কারণ কি, কারণ ফি ড্যাশের উপাদান যত, ফি ফি এর উপাদান তার থেকে একটা কম, এবং ফি ড্যাশের যত, ফি এর মধ্যে যতগুলো উপাদান আছে সবগুলাই ফি ড্যাশে আছে। সো এটা হচ্ছে একটা ফি ড্যাশের সাবসেট ফি। তো যদি হয় তখন এই ফি ড্যাশকে বলা হবে ফি এর রিফাইনমেন্ট, ফি এর রিফাইনমেন্ট। তাহলে রিফাইনমেন্ট কাকে বলে, আমরা পার্টিশন সংখ্যা 10টা রাখবো, এখন কেউ যদি এসে ওই 10টা তো রাখলোই, মাঝখানে আরো দুটো পার্টিশন করলো, তাহলে এই যে আরো দুটো নতুন করে পার্টিশন অ্যাড করলো, টোটাল পার্টিশন এখন কি 12টা হয়ে গেল 10টা থেকে। তাহলে এই 12টার মধ্যে আগের 10টা তো আছেই, এখন নতুন করে আর দুটো অ্যাড হলো, তাহলে পরের যে পার্টিশন সেটার মধ্যে আগের পার্টিশনটা কি সাবসেট আকারে থেকে যাবে, আগের আগের পার্টিশনটা অবশ্যই থাকবে, হোল্ড করবে। তাহলে এই যে এরকম যদি হয়, তাহলে পরের যেটা আমি তৈরি করলাম সেটা সেটা হবে আগেরটার কি রিফাইনমেন্ট। তাহলে পি এর রিফাইনমেন্ট হচ্ছে এইটা, বাট এইটা কখনো এটা রিফাইনমেন্ট না। তো আশা করি আমরা রিফাইনমেন্ট বুঝছি, বিভাজন বুঝছি এবং বিভাজনের দৈর্ঘ্য বুঝছি। এতটুকু বোঝার পরে এবং এই যে রিফাইনমেন্ট বুঝছি, এসব বোঝার পরে এখন আমরা যখন রিমান যৌগজ পড়তে যাব, রিমান যৌগজ ভাই কিছুই না, খুবই সহজ। আপনি জাস্ট এই যে এখানে যে কনসেপ্ট আমি এতক্ষণ কথা বলে বললাম আপনাকে রিমান যৌগজটা বোঝানোর জন্য, তো আপনি একটু একটু ভালো করে খেয়াল করবেন। তো আমাদের এখন যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের পরীক্ষায় ডারবক্স থিওরি আসবে না, তারপর আপনি একটু ডারবক্সটা পড়ে যাবেন। তো ডারবক্সের থিওরির জিনিসটা আমাদের রিমান যৌগজের জন্য লাগবে, সেই জন্য আমি ডারবক্সের থিওরিটা একটু আপনাদেরকে আলোচনা করি। ডারবক্স বলছে, আচ্ছা ডারবক্স কি বলছে, ডারবক্সের থিওরি আপনাদের বইয়ের মধ্যেই আছে, এটা ডারবক্সের উপপাদ্য 5, উপপাদ্য 5টা হচ্ছে ডারবক্সের থিওরি, এটা একটু আমি লিখে রাখি এদিকে, ডারবক্সের উপপাদ্যটা আমার লাগবে, হ্যাঁ। তো ডারবক্স বলছে যে এ বি বদ্ধ ব্যবধিতে, এ বি বদ্ধ ব্যবধিতে এফ একটি কি সীমায়িত ফাংশন হয়, তাহলে প্রত্যেক এপসাইলন 0 এর জন্য, ডারবক্সের থিওরিটাও আপনারা কিন্তু ওই চিত্রের মধ্যে পেয়ে যাবেন। দেখেন এটার জন্য বলছে কি যে ইউ অফ পি এফ, ইউ অফ পি এফ মানে কি চিত্রের মধ্যে একটু কল্পনা করেন, ইউ অফ পি এফ মানে হচ্ছে আমাদের এই চিত্রের এই যে ইউ অফ পি হচ্ছে আমাদের এই চিত্রের মধ্যে কি ছিল আমি জানি না, আপনারা জানেন নিশ্চয়ই। এই যে ইউ অফ পি মানে হচ্ছে এইটা, এটা মানে কি চিত্রের মধ্যে যেটা ছিল সেটা, হ্যাঁ। তো বলছে ডারবক্স বলছে ইউ অফ পি এর এইটা এর চাইতে, এটার চাইতে আমাদের ইউ অফ পি এফ এর চাইতে সে বলছে
ইউ অফ পি এফ এর চাইতে বড় হবে ইন্টিগ্রেশন অফ এ থেকে বি এফ অফ এক্স ডিএক্স প্লাস এপসাইলন বাই 2। কিভাবে দেখেন, ই অফ পি এফ মানে হচ্ছে উপরের অংশগুলো নিয়ে সমষ্টি, তাই তো? আর এই যে এখানে বি এর উপরে আমি একটা মাথা দিলাম, বি এটা হচ্ছে উর্ধ্বযোগজ, এটা হচ্ছে কি উর্ধ্বযোগজ, বা এটাকে আমরা বলি উর্ধ্বযোগজ, ঠিক আছে? তো এই উর্ধ্বযোগজ এটার চাইতে এটা ছোট হবে। কেন ছোট হবে? কারণ হচ্ছে দেখেন, এই যে এই উর্ধ্বযোগজটা এটা হচ্ছে মূলত এটাকে নির্দেশ করে অনেকাংশে, বা ঊর্ধ্বমুখী ফাংশনের বা উপরের অংশের যোগজটা এটা নির্দেশ করে। তো এটা অনেক সময় এটাকে নির্দেশ করে, এইটা। কিন্তু এখন আপনার বাড়তি যে এই যে এপসাইলন বাই 2 যোগ করছেন, সেটা কি এটার যতটুকু আছে তার চাইতে বেশি পেয়ে গেছেন না? তাহলে এই যে বাড়তি অংশ যোগ করার কারণে এটা হয়ে যাবে কি, এটা চাইতে ছোট। তাহলে এটা হচ্ছে আপনার ডারবক্সের থিওরির একটা পার্ট। আরেকটা পার্ট আছে যে এল অফ পি এফ, এল অফ পি এফ লেস দেন নিচের যে ইন্টিগ্রেশন বা নিচের সমাকলন এফ অফ এক্স, ওই যে যে ফাংশন তার নিচের অংশের সমাকলন বোঝায় এটা দ্বারা। তো এটা ডিএক্স মাইনাস এপসাইলন বাই 2, এটা হচ্ছে ডারবক্সের উপপাদ্য বা ডারবক্সের থিওরি, আপনাদের বইয়ের পদ্য নাম্বার 5। এটা একটু মনে রাখবেন, এই চিত্রের মধ্যে দেখলে আপনি বুঝতেছেন যে এটা হচ্ছে উপরেরটা, তার সাথে আমার কিছু যোগ হয়েছে, সো এটা হচ্ছে এটা ছোট হবে। আবার এটা হচ্ছে নিচেরটা, সো এটা যেহেতু নিচেরটা সমান প্রায়, তাহলে ওটা বিয়োগ করা হয়েছে। তাহলে এখন এটা এটা কি হবে, এটা এটার চাইতে ছোট হবে, ঠিক আছে? এটা থেকে বিয়োগ করলে হবে, আর এটা থেকে এটা যোগ করলে, এটার সাথে এটা যোগ করলে হবে। সো ডারবক্সের এইটুকু ডারবক্সের থিওরাম আপনি একটু মনে রাখবেন। এটা কিভাবে হয়েছে, এটার জন্য আমরা যদি ডারবক্স প্রয়োজন পড়তো বিশ্লেষণ করতাম, এখন প্রয়োজন নেই। সো আপনি জাস্ট এই দুটো লাইন একটু মনে রাখবেন, জাস্ট ওটাও মনে রাখবেন যে এটা উপরেরটা, এটা হচ্ছে উপরেরটা, তার সাথে এটা যোগ, তো নিচেরটা হচ্ছে নিচেরটার চাইতে একটু কম, তো এটার সাথে আবার বিয়োগও করা হইতেছে, তার মানে এটা ছোট। সো এই কথাটা একটু মাথায় রাখবেন। এটা নিচেরটার চাইতে বড়, এটা নিচের চাইতে বড়, এবং তার থেকে এটা বিয়োগ করতেছে সামান্য। তো সামান্য বিয়োগ করলে আসলে সেম থাকবে, এটার অসমতা এদিকে থাকবে। সো এই দুটো জিনিস আপনাকে মনে রাখবেন, ঠিক আছে? তো এখন আমাদের রিমান যে ইন্টিগ্রাল, রিমান ইন্টিগ্রাল আমরা পড়ার জন্য আমাদের প্রথমত এই জিনিসগুলো সবই লাগবে। তো রিমান ইন্টিগ্রাল আমরা পড়বো। এখন আমাদের থিওরি যেটা, সেটার নাম হচ্ছে রিমান যোগজীকরণের প্রয়োজনীয় এবং পর্যাপ্ত মানে যথার্থ শর্ত প্রমাণ করা। তাহলে আমাদের কোনটা যথার্থ আর কোনটা প্রয়োজনীয় এটা আপনারা জানেন, আপনারা অলরেডি দেখে আসছেন কোনটা প্রয়োজনীয় কোনটা যথার্থ। বলেন তো দেখি এখানে কোনটা যথার্থ কোনটা প্রয়োজনীয়। তাহলে আমাদের এটা হচ্ছে যথেষ্ট, রাইট? এটা হচ্ছে যথেষ্ট শর্ত, আর এটা হচ্ছে আমার প্রয়োজনীয়। তাহলে প্রয়োজনীয় শর্ত, যথেষ্ট শর্ত আমরা এগুলা বের করব। ওকে, তো এখানে আর কিছুই নাই, জাস্ট এই কথাটা মনে রাখেন। আমরা এখন অন্য পেজে গিয়ে এই ম্যাথটা একটু করি, সলভটা একটু করি। হ্যাঁ, তো প্রথমত আমরা যেটা করব, আমরা ধরে নিব যে একটা ফাংশন এফ অফ এক্স, তাহলে মনে করি এফ অফ এক্স একটি কি সীমায়িত ফাংশন, কোথায়? এ বি বদ্ধ ব্যবধিতে। হ্যাঁ, এবং ইহা রিমান যোগজ যোগ্য, মানে আমরা ধরে নিচ্ছি এটা রিমান যোগজ যোগ্য। রিমান যোগজ যোগ্য যদি হয়, তাহলে আমরা এখন এখান থেকে একটা কথা লিখতে পারি। রিমান যোগজ কখন? রিমান যোগজ একটা ফাংশনকে বলা যায় যখন ফাংশনটার ঊর্ধ্ব লিমিট সমান সমান নিম্ন লিমিট, অর্থাৎ আমরা যে বলছি ইউএস আপার সামেশন সমান সমান কি লোয়ার সামেশন, ইকুয়ালস টু হচ্ছে ওই যে এফ অফ এ থেকে বি এফ অফ এক্স ডিএক্স, এটা। সো আমরা এখন এটা যেহেতু রিমান যোগজ ফাংশন ধরে নিচ্ছি, তাহলে শর্ত অনুসারে, তাহলে সংজ্ঞা অনুসারে আমরা লিখতে পারি যে এ থেকে বি, এটা নিচে এফ অফ এক্স ডিএক্স ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ এ থেকে বি এফ অফ এক্স ডিএক্স ইকুয়ালস টু এফ অফ এ থেকে বি এক্স ডিএক্স। এটাকে আপনারা 1 নং দিয়ে রাখেন। তো এটা হচ্ছে রিমান যোগজের শর্ত। রিমান যোগজ হওয়ার জন্য আমরা যেহেতু রিমান যোগজ বলে ফেলছি এটাকে, সো এটা এই শর্তটা মানে, ঠিক আছে? এখন ডারবক্স থিওরি থেকে আমরা কি জানি? এখন ডারবক্সের উপপাদ্য অনুসারে আমরা জানি, একটু আগে তো ডারবক্সের থিওরিটা আমরা পড়ে আসছি, তো ডারবক্সের উপপাদ্য থেকে আমরা জানি
অনুসারে প্রত্যেক এপসাইলন 0 অপেক্ষা বড় এর জন্য ডেল্টা 0 অপেক্ষা বড় থাকবে। দেয়ার এক্সিস্ট ডেল্টা 0 অপেক্ষা বড় যেন, এখানে আর এটা দেওয়া লাগবে না, দেয়ার এক্সিস্ট যদি দেই, হ্যাঁ, যেন ইউ ফি এফ লেস দেন ইন্টিগ্রেশন অফ 0 থেকে b প্লাস, আর এদিকে হচ্ছে f অফ x dx প্লাস এপসাইলন বাই 2, এটাকে দেন 2 নাম্বার। এবং আমরা ডারবক্সের আরেকটা জিনিস জানি, এল ফি এফ লেস দেন, সরি এটা a থেকে b, মানে লোয়ার সাম বা নিচের ইন্টিগ্রাল f অফ x dx মাইনাস এপসাইলন বাই 2, এটাকে 3 ধরতে হবে। ওকে, তো এটা ছিল আমাদের ডারবক্সের উপপাদ্য অনুসারে আমরা জানি। হ্যাঁ, তাহলে আমরা এইটুকু পর্যন্ত আশা করি বুঝছি। এবার দেখেন তো, আমরা 1 নং এর এই পার্টটা নিয়ে যদি কাজ করি, তাহলে কি হয় দেখেন তো। এখন এই যে 2 নং এর মধ্যে আমরা একটু দেখি, 2 নং এর মধ্যে এই যে এই জিনিসটার মান কি বসানো যায়, এখান থেকে এই জিনিসটার মান বসানো যাবে, f অফ এটা বসানো যাবে। এই যে এটা সমান এটা, আমরা এখানে এটা বসায় দিই। তাহলে এখন u phi f less than f of integration of a থেকে b f of x dx plus epsilon by 2 পাশে দিয়ে লিখে দেন 1 নং দ্বারা, এবং এটাকে একটা নাম্বারিং করেন, এটাকে দিলাম আমি 4 নং। ঠিক আছে, একইভাবে এই যে এটার মধ্যে মানটা বসায় দিই, l phi f less than integration of a থেকে b f of x dx minus epsilon by 2, এটা হচ্ছে আমাদের 5 নং, রাইট? ওকে, তো এখন এই দুটাকে একটু, আমাদের টার্গেট হচ্ছে কি? আমাদের টার্গেট হচ্ছে এটা থেকে এটা বিয়োগ করা, রাইট? এটা থেকে এটা বিয়োগ করা, কারণ আমরা এটা ধরে নিয়ে যথার্থ শর্তটা বের করে নিয়ে আসবো, প্রয়োজনীয় শর্তটা বের করে আনবো। এটা ধরে নিয়ে এটা দেখেন, এবার আমরা এটা ধরে নিয়েছিলাম, রিমান ফাংশন ধরে নিয়েছিলাম, বা রিমান অন্তরীকরণযোগ্য ফাংশন ধরে নিয়ে আমরা এখন দেখাবো। তাহলে এখন আমরা যেটা করতেছি সেটা হচ্ছে যথেষ্ট শর্তটাকে ধরে নিয়ে প্রয়োজনীয় শর্ত আনতেছি। তাহলে যথেষ্ট শর্ত আমরা ধরে নিয়েছিলাম, আর এখন আমরা বের করবো হচ্ছে প্রয়োজনীয় শর্ত। তাহলে এখন প্রয়োজনীয় শর্তটা যেটা ছিল সেটা তো এইটা মাইনাস এইটা ছিল, তাহলে এই যে এখানে আমরা এইটা মাইনাস এটা করবো। তাহলে এখন 4 মাইনাস 5 থেকে পাই ইউ ফি এফ মাইনাস এল ফি এফ। ঠিক আছে, এটা করলে কি আসে? লেস দেন, এই যে এটা তো বাদ, এটা কি বাদ না? এই যে এইটা থেকে এটা বাদ যায়, বাদ, তাহলে থাকতেছে এপসাইলন বাই 2 মাইনাস এপসাইলন বাই 2, তাহলে হয়ে যাবে কি শুধু এপসাইলন। তাহলে এই হয় আমাদের কি প্রয়োজনীয় শর্ত। ওকে, তাহলে আমরা প্রয়োজনীয় শর্ত প্রমাণ করে ফেলছি। এবার আমাদের এই প্রয়োজনীয় শর্তটা আমরা ধরে নিব, আমরা বের করব কি? আমরা বের করব হচ্ছে যথেষ্ট শর্ত। তো ওকে, এখন আমরা যথেষ্ট শর্ত যেটা সেটা করব। আমরা এতক্ষণে প্রয়োজনীয় শর্তটা পড়ছি, এখন আমরা যথেষ্ট শর্তটা বের করব। তো প্রয়োজনীয় শর্তটা এটা ছিল, তাহলে আমরা এটা ধরে নিলাম, মনে করি এটা সমান এটা। তো এখন এই যে প্রমাণ করতে হবে f ফাংশনটি কি রিমান ইন্টিগ্রাল যোগ্য বা রিমান সমাকলন যোগ্য বা রিমান যোগ্য যোগ্য। এখন আমরা আপনাদেরকে একটু কিছু ব্যাপার বলি। দেখেন, আমার এই যে নিচের এই যে কালো করা এই অংশটা, সরি এই যে এই নিচের অংশটুকু হচ্ছে কি এল অফ ইউফি, এই যে এইটা এল অফ ইউফি, অথবা এই যে এইটা এল অফ ইউফি, এই যে এইটা এল অফ ইউফি, রাইট? আর আমার এই যে এই পুরোটা হচ্ছে আমার, এই পুরোটা কি? এই পুরোটা হচ্ছে আমার
এফ অফ এক্স ডিএক্স এ থেকে বি। ঠিক আছে, তাহলে এই যে নিচের এই যে এখানেও যদি চিন্তা করেন, তাহলে এই যে একেবারে পুরোটা এই পুরোটা এটা সহ এই পুরোটা হচ্ছে আমার কি এই পাশের এটা, আর এই যে এইখান থেকে শুরু করে এইটা হচ্ছে আমার এই যে এই পাশের এইটা, সরি এই পাশে এটা না, এটা হচ্ছে এইটা এল অফ পি এফ। তাহলে আমাদের এই নিচের এটা হচ্ছে কি এল অফ পি এফ, আর পুরোটা সহ নিয়ে হচ্ছে এইটা। তার মানে আমরা এটা শিওর যে এটার চাইতে এটা বড়, মানে এটার চাইতে এটা বড়, আমরা এটা শিওর। এন্ড বড় কিভাবে? তাহলে আমরা এই ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলোকে যদি একেবারে ক্ষুদ্র অংশ ভাগ করি, তখন তার যে লঘিষ্ঠ উর্ধ্বসীমা আসবে, এই যে এগুলো কি প্রত্যেকটা লঘিষ্ঠ উর্ধ্বসীমা ক্ষুদ্র ক্ষুদ্র অংশ ভাগ করলে লঘিষ্ঠ উর্ধ্বসীমা যুক্ত যেই ফাংশনটা আমরা পাবো, সেই মানটা হচ্ছে আমাদের এই ক্ষেত্রফলটাকে নির্দেশ করে। তার মানে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম এটা যদি একটা সরল রেখা হয়, এটা যদি একটা সরল রেখা হয় তাহলে এইটা আর এটা সেম, আর সরল রেখা যদি না হয় বক্ররেখা হয় তাহলে এইটা এটার চাইতে ছোট। নিশ্চয় বুঝছি? তাহলে এইটা এটার চাইতে ছোট কখন? যখন এটা বক্ররেখা। আর যদি এই ফাংশনটা সরল রেখা হয়ে যায় তখন এটার এটা সমান। তাহলে এটা কি ইমপ্লাই করে? এটা ইমপ্লাই করে এই মানটা এটার চাইতে বড়, এই মানটা এটার চাইতে বড়। বুঝতে পারছি? তাহলে আমরা এখানে এটা লিখবো। আচ্ছা, আবার এখানে একটু খেয়াল করেন, তাহলে বিপরীতভাবে আপনারা এভাবে চিন্তা করেন যে আমরা বলতে পারবো যে এই মানটা, এই যে এই মানটা হচ্ছে ইউ পি অফ এফ, এটা থেকে কি ছোট। ইউ পি অফ এফ থেকে এটা কি ছোট। কেন ছোট? কারণ ইউ পি অফ এফ হচ্ছে এই যে এইটা, ইউ পি অফ এফ হচ্ছে এইটা। ঠিক আছে, আর এই যে এইটা থেকে শুরু করে নিচের অংশটা, এটা হচ্ছে আমার এইটা। তাহলে নিচের অংশটা বোঝাই এইটা, আর এইটা বোঝা হচ্ছে উপরেরটা সহ। তাহলে এই নিচেরটা আর উপরেরটার মধ্যে কি এটা বড় না? তাহলে এটার চাইতে এটা বড়, আর এটার চাইতে এটা বড়, অথবা সমান হইতে পারে। এখানেও সেম, যদি এটা সরল রেখা হয় বড় জোর সমান হইতে পারে। তাহলে আমরা তাহলে কি লিখতে পারি এখান থেকে? দেখেন এই কথাটা যা বললাম তাই এখানে আমরা এখন লিখবো। এ থেকে প্রতীয়মান হয় যে এফ অফ এক্স ডিএক্স এই মানটা এইটার চাইতে বড় অথবা সমান, এবং এই মানটা এটার চাইতে ছোট অথবা সমান। আশা করি এটুকু বুঝছেন। এবার আমরা কি করব? আমরা এবার অসমতাগুলোকে একইমুখী করার জন্য যে কোনো একটাকে মাইনাস দিয়ে গুণ করব। তাহলে এখন আমরা মাইনাস দিয়ে গুণ করলাম, প্রথমটাকে গুণ করে এটা পেলাম। অসমতা চিহ্ন উল্টে যাবে নিশ্চয় মাইনাস দিয়ে গুণ করার কারণে। আর এটা হবে আপনার এটা যা আছে তাই, এটাকে আমরা 7 নং দিলাম, উপরেরটাকে 6 নং দিলাম। এর আগে 5 পর্যন্ত যদি দিয়ে থাকি, আর যদি না দিই তাহলে নাম্বারটা সিরিয়ালটা করবেন। এবার আপনার যেটা দরকার, আপনি এবার এই দুটাকে যোগ করে দেন। তাহলে যোগ করে দিলে এগুলো যেহেতু প্লাস, এটাকে আগে লিখি। তাহলে 7 প্লাস 6 থেকে পাই কি পাই? ইন্টিগ্রেশন a থেকে b f of x dx মাইনাস ইন্টিগ্রেশন a থেকে b f of x dx লেস অর ইকুয়াল কি এটা মাইনাস এটা u e f মাইনাস l p of f। আশা করি এটা বুঝছি। এখন এটার মানে আপনারা দেখে আসছেন কি এটা এপসিলন থেকে ছোট। তাহলে এটা যদি এপসিলন থেকে ছোট হয়, আপনার তার এখানে সমান চিহ্ন দেওয়ার দরকার নেই। যদি আমি এখানে এপসিলন বসায় দিই, তাহলে এটা যেহেতু এপসিলন থেকে ছোট, আর এই মানগুলো হচ্ছে এটা সমান, সো আমরা বলতে পারি এই মানগুলো এপসিলন থেকেও ছোট। এটার বড়জোর সমান হইতে পারে এটা, তাহলে এটা সমান বড়জোর এটা হইতে পারে, আমরা তো ছোট হবে। কিন্তু এপসিলন এটার চাইতে সবসময় বড়। তাহলে এপসিলন যদি এটার চাইতে বড়, তাহলে আমরা বলতেই পারি যে এই এপসিলনের থেকে এরা দুজন ছোট। তাহলে আমরা এটা বলে দিব যে দ্যাট ইমপ্লাইজ, এখান থেকে আমরা বলতে পারি, প্রথমে আমরা ধরে আসছিলাম যেহেতু এপসিলন নিয়ে কাজ, তাহলে এটা ইমপ্লাই করে ইন্টিগ্রেশন অফ a থেকে b হচ্ছে আপার রিমান ইন্টিগ্রাল, আর নিচেরটা হচ্ছে কার? ভাইয়ার রিমান ইন্টিগ্রাল। ঠিক আছে, মানে লোয়ার রিমান ইন্টিগ্রাল, ঠিক আছে, লেস দেন এপসিলন। আশা করি এটা বুঝে গেছেন। তো এখন আমরা এই মাইনাস আছে, মাইনাস দূর করার জন্য বিপক্ষে এই অংশটা যোগ করে দিই। তাহলে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন অফ আপার রিমান ইন্টিগ্রাল f of x dx প্লাস যোগ করে দিব যেহেতু এটা, তাহলে এটা হয়ে যাবে এরকম ইন্টিগ্রেশন অফ a থেকে b লোয়ার রিমান ইন্টিগ্রাল f of x dx প্লাস হচ্ছে এপসিলন। তো আশা করি এটা আপনারা বুঝে গেছেন। এখন দেখেন এটা আমাদের এটার চাইতে বড়, এটার চাইতে এটা বড়। এখন যদি আমি এপসিলনটাকে সরায় দেই, তাহলে হয় কি এটা এটার চাইতে বড় হবে অথবা এটা সমান হয়ে যাবে, কিন্তু ছোট হওয়ার চান্স নেই। কারণ কি? কারণ এটার বিয়োগফল এপসিলনের চাইতে বড়।
এপসিলন থেকে ছোট। সো এই কারণে আমি যখন এপসিলনটা বাদ দিয়ে দিব, তাহলে এখানে যেটা থাকবে ইন্টিগ্রেশন অফ a থেকে b f of x dx লেস অর ইকুয়াল ইন্টিগ্রেশন অফ a থেকে b f of x dx। এখন এটা হচ্ছে তাহলে কি লোয়ার ইন্টিগ্রাল, এটা হচ্ছে কি আপার ইন্টিগ্রাল। তাহলে এখান থেকে আমরা পেলাম, এটাকে দিলাম ধরেন 8 নং, কত 8 নং। তাহলে এখন 8 নং এখানে যেটা পেলাম এটা একটা মিরাকল। মানে আমরা একটা জিনিস দেখে আসছি, রিমান ইন্টিগ্রালের নিম্ন সীমা কখনো ঊর্ধ্বসীমার উপরে যাইতে পারে না, নিম্ন সীমা কখনো ঊর্ধ্বসীমার উপরে যাইতে পারে না। কিন্তু আমরা এখানে কি দেখলাম যে নিম্ন সীমাটা ঊর্ধ্বসীমার থেকে বড় অথবা সমান। তাহলে আপনি বলেন, আমরা তো জানি নিম্ন সীমা কখনো ঊর্ধ্বসীমার উপরে যাইতে পারে না, তাই এখন এটা ঊর্ধ্বসীমার বলছে ঊর্ধ্বসীমার চাইতে নিম্ন সীমাটা বড় হইতে পারে অথবা সমান হইতে পারে। তো আমরা তো জানি কি নিম্ন সীমা ঊর্ধ্বসীমার চাইতে বড় হইতে পারে না, তাহলে কি হবে সমানটা হবে। তাহলে এখান থেকে আমরা লিখবো কি, এখানে আমরা লিখবো অর্থাৎ কিন্তু আমরা জানি এটা কখনো এটাকে ছাড়াই যেতে পারে না। আমরা জানি যে আপার সাম অলওয়েজ গ্রেটার অর ইকুয়াল লোয়ার সাম, মানে ঊর্ধ্বসীমায়িত যে রিমান যোগজ সেটা সবসময় নিম্ন সীমায়িত রিমান যোগজের চাইতে বেশি অথবা সমান হবে। কিন্তু কখনোই নিম্ন সীমায়িত যে রিমান যোগজ এটা কখনোই ঊর্ধ্বসীমায়িত রিমান যোগজকে অতিক্রম করতে পারে না। কিন্তু আমি দেখতেছি এখানে হয় অতিক্রম করছে অথবা সমান হয়েছে, তাহলে অতিক্রম তো করতেই পারে না। তাহলে আমরা কি লিখবো, অর্থাৎ এটা আসলে গ্রেটার চিহ্নটা হবেই না, সমান হবে, রাইট? ওকে, এ থেকে বি এটা হচ্ছে ঊর্ধ্ব রিমান ইন্টিগ্রাল f of x dx ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ a থেকে b নিম্ন রিমান ইন্টিগ্রাল f of x dx। তাহলে এখন আমরা কি দেখালাম, আমরা দেখালাম হচ্ছে আপার রিমান ইন্টিগ্রাল এবং লোয়ার রিমান ইন্টিগ্রাল সমান, এটা হচ্ছে আমাদের যথেষ্ট শর্ত। তাহলে আমরা পর্যাপ্ত শর্ত এবং যথেষ্ট শর্ত অলরেডি প্রমাণ করে ফেলছি। তাহলে প্রয়োজনীয় শর্ত আর পর্যাপ্ত শর্ত একই কথা, আর যথেষ্ট শর্তটা আমরা বের করছি এরপরে। তো পর্যাপ্ত শর্ত ধরে যথেষ্ট শর্ত বের করছি, আর যথেষ্ট শর্তটা ধরে নিয়ে আমরা পর্যাপ্ত শর্ত বের করছি। তাহলে রিমান যোগজ আশা করি আপনারা বুঝতে পারছেন। তো রিমান যোগজ এতটুকুই ছিল, এটা পরীক্ষায় আসার চান্স অনেক বেশি। আমরা রিমান যোগজের এই একটা থিওরি করছি, আরো একটা দুটো থিওরি পড়বো, দেন আমরা একটা ম্যাথ করবো, তারপরে আমাদের এই চ্যাপ্টারটা শেষ, ঠিক আছে? সো এই কনসেপ্টগুলো ক্লিয়ার করে গেলে আপনার সামনের থিওরিগুলো সহজ হয়ে যাবে এবং ম্যাথগুলো আরো সহজ হয়ে যাবে। সো আমরা একটু সময় দিয়ে শিখবো। আমার কাছে হচ্ছে ভাই আপনি একটু সময় দেন, আপনাকে আমি সহজ করে দিব। আপনার যে সময় দিতে হবে আমি সহজ করে দেবো ইনশাআল্লাহ।